এবার আমরা আলোচনা করব যকৃতের কাজ সম্পর্কে। যকৃৎ নানান পদার্থের বিক্রিয়া করে, এই ঘটনাগুলোকে বলা হয় যকৃতের বিপাকীয় ভূমিকা, এবং যকৃৎ নানান পদার্থের সঞ্চয় করে, এই ঘটনাগুলোকে বলা হয় যকৃতের সঞ্চয় ভূমিকা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিখিত প্রশ্নের জন্য। সাধারণত লিখিত প্রশ্নতে আসে যকৃতের বিপাকীয় ভূমিকাগুলো লিখো, যকৃতের সঞ্চয় ভূমিকাগুলো লিখো। এখন আপাতত আমরা পড়ব যকৃতের সঞ্চয় ভূমিকা। যকৃৎ কোন কোন পদার্থগুলোকে সঞ্চয় করে সেটাই আমরা এবার শিখব। সবাই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে আসে গ্লাইকোজেন সঞ্চয়। যকৃৎ গ্লাইকোজেন সঞ্চয় করতে পারে। আমাদের কলিজার মধ্যে গ্লাইকোজেন সঞ্চয় হয়। কিভাবে হয়? বিপাকটা পড়লে বেশি ভালো হতো, আমরা একটু পরে বিপাকটা পড়ব। তারপর একটু সংক্ষেপে বলে দে মানুষের যকৃতের মধ্যে কিভাবে গ্লাইকোজেনটা সঞ্চয় থাকে। দেখো, তুমি যখন ভাত জাতীয় খাবার খাও বা শর্করা খাও, সেগুলো এসে এই ক্ষুদ্রান্তের মধ্যে হজম হয়। ভাতটা হজম হলে সেখান থেকে তৈরি হয় গ্লুকোজ। গ্লুকোজগুলো এদিক দিয়ে চলে আসে পোর্টাল শিরাতে। এই শিরাটার নাম পোর্টাল শিরা। পোর্টাল শিরা দিয়ে গ্লুকোজগুলো চলে যায় যকৃতে। যকৃৎ যদি দেখে এই মুহূর্তে মানুষটার গ্লুকোজের প্রয়োজন আছে, রোগটা কাজ করছে, তখন যকৃৎ কী করে? সেই গ্লুকোজগুলোকে এদিক দিয়ে পাঠায় দেয় হার্টের মধ্যে। হার্ট আবার সেই গ্লুকোজগুলোকে কোথায় পাঠায় দেয়? সারা দেহে। তখন মানুষটা কাজ করার জন্য শক্তি পায়। কিন্তু অনেক সময় এরকমও হয় যে একটা মানুষ ভাত খেয়েছে কিন্তু সে কোনো কাজ করবে না। যেমন একটা মানুষ যদি রাতের বেলা খাবার খায়, তখন দেখা যাবে সে খাবার খেয়েছে, তার শরীরের মধ্যে এখন ভাত এসেছে, ভাতটা হজম হয়, ভাত থেকে গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজটা পোর্টাল শিরা দিয়ে যকৃতের মধ্যে চলে যাবে, কিন্তু ওই তো এখন ঘুমাবে, ওর তো এখন গ্লুকোজের প্রয়োজন নাই। তখন যকৃৎ ডিসিশন নেয় যে এই গ্লুকোজগুলোকে তো দেহে পাঠানো যাবে না, কারণ গ্লুকোজগুলো তো দেহের কোনো কাজে লাগবে না, এরা হুদায় রক্তের মধ্যে ঘোরাফেরা করবে, এতে রক্তের গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, এটা তো হতে দেওয়া যাবে না। তখন যকৃৎ কি করে? গ্লুকোজগুলোকে গ্লাইকোজেনে কনভার্ট করে, তারপরে এই গ্লাইকোজেনগুলো যকৃৎ নিজের মধ্যে ধারণ করে। তাহলে আমরা মনে রাখবো গ্লুকোজ থেকেই কিন্তু গ্লাইকোজেনটা বানানো হয়। অনেকগুলো গ্লুকোজ দ্বারা কিন্তু গ্লাইকোজেন বানানো হয়। গ্লুকোজ একটা মনোমার আর গ্লাইকোজেন হচ্ছে একটা পলিমার যৌগ, গ্লাইকোজেন। তোমাদের একটু সংখ্যাটা বলি, প্রায় 2000 থেকে 60,000টা গ্লুকোজকে একত্রিত করলে পাওয়া যায় বিশাল বড় একটা যৌগ, যার নাম হচ্ছে গ্লাইকোজেন। তাহলে দেহের যে গ্লুকোজগুলো কাজে লাগছে না, সেগুলো কিন্তু গ্লাইকোজেনে কনভার্ট করা হয়। আমরা মনে রাখবো এই কনভার্সনে কিন্তু একটা হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার নাম হলো ইনসুলিন। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানাতে তাহলে কোন হরমোনটা লাগে বলো তো? ইনসুলিন হরমোন কাজে লাগে। এই ইনসুলিন হরমোন নিয়ে অনেক কিছু বলার আছে, আমি অগ্নাশয় পড়াতে গিয়ে বলবো, কারণ ইনসুলিন হরমোনটা কিন্তু অগ্নাশয়ে তৈরি হয়। তাহলে খুব সহজ একটা বিষয় আমরা মনে রাখবো, আমাদের পরিপাক নালী, আমাদের পরিপাকতন্ত্র সবসময় খাবারের হজম করে, সবসময় গ্লুকোজ তৈরি করে, কিন্তু দেহের মধ্যে যদি গ্লুকোজ প্রয়োজন না হয়, যকৃৎ এই গ্লুকোজগুলোকে গ্লাইকোজেনে রূপান্তর করে, তারপরে যকৃৎ গ্লাইকোজেনগুলোকে জমা করে ফেলে। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার, যকৃৎ গ্লুকোজকে গ্লুকোজ হিসেবে জমা করতো, গ্লুকোজগুলোকে গ্লাইকোজেনে রূপান্তর করে গ্লাইকোজেন জমা করার কারণ কি? দেখো, গ্লুকোজ কিন্তু এক ধরনের চিনি বা সুগার, এটা সহজে পানির মধ্যে দ্রবীভূত হয়। তো এখন যদি গ্লুকোজগুলোকে যকৃৎ জমা করতে চায়, তখন গ্লুকোজগুলো গিয়ে কি করবে? যকৃতের যে কোষগুলোর পানি আছে সেই পানির সঙ্গে মিশ্রিত হবে, এতে করে যকৃতের কোষের পানিগুলো ঘন হয়ে যাবে, যকৃতের কোষ আর সঠিকভাবে কাজ করতে পারবে না, কর্মদক্ষতা নষ্ট হয়ে যাবে। এজন্য গ্লুকোজগুলোকে গ্লাইকোজেনে রূপান্তর করা হয়। এটা কিন্তু পানিতে অদ্রবণীয় একটা যৌগ। গ্লাইকোজেন পানিতে অদ্রবণীয় একটা যৌগ। গ্লাইকোজেন যদি যকৃতের কোষে জমা রাখা যায়, তাহলে যকৃতের কোষের কাজের মধ্যে কোনো আর ব্যাঘাত ঘটবে না। বুঝতে পারছো তাহলে বিষয়টা? তারপরে দেখো, যকৃৎ আরও অনেক পদার্থ সঞ্চয় করে। চর্বি, অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে। যকৃৎ কিন্তু চর্বি, অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে। দেখো, ওই একই ঘটনা, তুমি বেশি করে গ্লুকোজ খাইছো, বেশি করে খাবার খাইছো, খাবার থেকে বেশি করে গ্লুকোজ পাইছো তুমি। এখন এই গ্লুকোজগুলো দেহের মধ্যে কাজে লাগছে না। এই গ্লুকোজগুলো যেমন গ্লাইকোজেনে কনভার্ট হয়ে যকৃতের মধ্যে জমা থাকে, ঠিক তেমনই এরা কিন্তু চর্বিতে কনভার্টও হতে পারে। অতিরিক্ত গ্লুকোজ কিন্তু চর্বিতে কনভার্ট হয়ে যকৃতের মধ্যে জমা থাকে। আবার তুমি বেশি করে প্রোটিন খেয়েছো, এত প্রোটিনের শরীরের মধ্যে প্রয়োজন নাই, তখন প্রোটিন থেকে যে অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়া যায় সেগুলো যকৃতের মধ্যে কিন্তু জমা থাকে। মানে আমাদের শরীরের যত অপ্রয়োজনীয় জিনিসপত্র কাজে লাগছে না, সব আমরা যকৃতের মধ্যে জমা করে রাখি। বিষয়টা এরকম। যকৃৎ ভিটামিন সঞ্চয় করে। যকৃৎ নানান ভিটামিন সঞ্চয় করে। চর্বিতে দ্রবণীয় ভিটামিন ছিল কি কি বলতো? এ, ডি, ই এবং কে। এরা হলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন, তাই না? তো এই ভিটামিনগুলোকে যকৃৎ একটু বেশি বেশি সঞ্চয় করে। এছাড়াও পানিতে দ্রবণীয় ভিটামিন কিন্তু ছিল ভিটামিন বি এবং সি, এরা হচ্ছে পানিতে দ্রবণীয়। যকৃৎ এদেরকেও একটু কম পরিমাণ হলেও সঞ্চয় করে। এবং যকৃৎ ভিটামিন বি এর দুইটা কিন্তু সদস্য, একটা হচ্ছে B9, যার নাম কিন্তু ফলিক অ্যাসিড, এটাকেও জমা করে। তারপর B12, যার নাম হচ্ছে সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন,
যকৃৎ কিন্তু এই সায়ানোকোবালামিন বা B12 যেটা সেটাকেও জমা করে। তোমরা মনে রেখো ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড এটা রক্ত তৈরি করতে সাহায্য করে, ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন এটাও কিন্তু রক্ত উৎপাদনে সাহায্য করে। তো যকৃৎ রক্ত উৎপাদনের জন্য এই দুটা ভিটামিনকে ভালো করে সঞ্চয় করে রাখে। যখনই রক্ত উৎপাদনের দরকার হয় এই দুটা ভিটামিন কিন্তু যকৃৎ সাপ্লাই করে। বুঝতে পারছো তাহলে? তো এজন্য তোমার শরীরে যদি রক্ত স্বল্পতা হয় তুমি কিন্তু গরু ছাগল বা মুরগির কলিজা খেতে পারো, কারণ কলিজার মধ্যে এই ভিটামিনগুলো পাবে আর এই ভিটামিনগুলো দিয়ে তোমার রক্ত তৈরি হবে, তাই না বলো? তারপরে যকৃৎ সরাসরি রক্ত সঞ্চয় করে। যকৃতের মধ্যে অনেক রক্ত সঞ্চয় থাকতে পারে। আমরা মনে রাখবো একটা প্রাপ্তবয়স্ক মানুষের যকৃতে প্রায় 1500 ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার বা সিসি রক্ত জমা থাকে। একটা প্রাপ্তবয়স্ক মানুষের যকৃতের মধ্যে 1500 সিসি রক্ত জমা থাকে। সিসির হিসাব যারা বোঝো না মনে রেখো, সিসি মানেই হলো এমএল বা মিলিলিটার। তাহলে একটা প্রাপ্তবয়স্ক মানুষের যকৃতের মধ্যে 1500 ml বা 1.5 লিটার রক্ত জমা থাকে। অনেক বড় একটা পরিমাণ, তাই না বলো? এই রক্তগুলো কিন্তু মানুষকে বিভিন্ন বিপদের হাত থেকে রক্ষা করে। ধরো কারো অ্যাক্সিডেন্ট হলো, শরীর থেকে অনেকখানি রক্তপাত হলো, সঙ্গে সঙ্গে যকৃৎ থেকে রক্ত বের হয়ে ওই রক্তের চাহিদাটা পূরণ করে দেয়। এজন্য আমাদের যকৃৎকে কিন্তু বলা হয় ব্লাড রিজার্ভার। মনে রাখবো আমরা, ব্লাড রিজার্ভার। যকৃৎ হচ্ছে ব্লাড রিজার্ভার, রক্তের একটা সঞ্চয়াগার। এখানে প্রচুর রক্ত জমা থাকতে পারে এবং আমাদের যখনই রক্তের অভাব হয় যকৃৎ সে অভাবটাকে পূরণ করে দেয়। এজন্য এই ঘটনাটাকে কিন্তু বলা হয় দেহের স্থিতি। রক্তের চাহিদা পূরণ করে দিচ্ছে, যকৃৎ যেহেতু রক্ত কমে গেলে রক্তের চাহিদাটা পূরণ করে দিচ্ছে, এই ঘটনাকে কিন্তু বলছি আমরা স্থিতি বা হোমিওস্ট্যাসিস। দেখো, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, তোমাদের অনেকবার আমি বলেছি। হোমিও মানে হচ্ছে একই রকম, স্ট্যাট মানে হলো অবস্থা, সিস মানে হলো প্রক্রিয়া। শরীরকে একই রকম রাখার প্রক্রিয়া, দেহ যেমন আছে তেমনই রাখতে চাওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে কিন্তু বলা হয় হোমিওস্ট্যাসিস। তোমার শরীরের মধ্যে 5 লিটার রক্ত আছে, হুট করে অ্যাক্সিডেন্ট হয় 4 লিটার হয়ে গেল, আবার যকৃৎ থেকে 1 লিটার বের হয় আবার 5 লিটার হয়ে গেল। দেহ যেমন ছিল তেমনই কিন্তু থেকে গেল, এ থাকতে যকৃৎ হেল্প করলো। এই ঘটনাটাকে কিন্তু আমরা বলছি হোমিওস্ট্যাসিস। যকৃৎ কিন্তু মিনারেল সঞ্চয় করে, যকৃৎ মিনারেল সঞ্চয় করে, বিভিন্ন রকম খনিজ লবণ সঞ্চয় করে। সবচেয়ে বেশি কোন মিনারেলটা সঞ্চয় করে দেখো, সবচেয়ে বেশি সঞ্চয় করে হচ্ছে আয়রন, দ্বিতীয়ত কোনটা, পটাশিয়াম। আয়রন এবং পটাশিয়ামকে যকৃৎ একটু বেশি বেশি জমা রাখে। রক্তকে ভাঙলে আয়রন পাওয়া যায়, রক্তকে না ভাঙলে আয়রন পাওয়া যায়, সে আয়রনটা যকৃতের মধ্যে জমা থাকে। আয়রনটা যকৃতের মধ্যে ফেরিটিন হিসেবে জমা থাকে, আয়রনটা যকৃতের মধ্যে ফেরিটিন হিসেবে জমা থাকে। এছাড়াও যকৃৎ পটাশিয়ামকে জমা রাখতে পারে, সামান্য পরিমাণে কোবাল্ট, জিঙ্ক, কপার এগুলোকেও যকৃৎ জমা করে। তাহলে যকৃৎ বিভিন্ন খনিজ লবণের কিন্তু একটা ভালো সঞ্চয়াগার বলা যায়। যকৃতের আরও একটা কাজ হচ্ছে পিত্তরস সঞ্চয়। তোমরা ভালো করে মনে রেখো, পিত্তরস তৈরি করা, পিত্তরস সঞ্চয় করা সবই কিন্তু যকৃতের কাজ। পুরা যকৃতের বিভিন্ন জায়গাতে কিন্তু পিত্তরসগুলো তৈরি হয়। অনেকেই ভাবে যে পিত্তথলিতে পিত্তরস তৈরি হয়, না, পিত্তরসগুলো তৈরি হয় পুরা যকৃৎ মিলে এবং পুরা যকৃতের মধ্যে একটু একটু করে পিত্তরস কিন্তু জমা থাকে, আর অতিরিক্ত পিত্তরসগুলো এসে পিত্তথলিতে জমা থাকে। তাহলে পিত্তরসগুলো কোথায় জমা থাকে বলতো? যকৃতের মধ্যে থাকে এবং পিত্তথলিতে জমা থাকে, তবে পিত্তথলিতে একটু বেশি বেশি জমা থাকে। তোমরা সবসময় মনে রাখবে পিত্তরস তৈরি করা যকৃতের কাজ, এর সঙ্গে পিত্তথলির কোনো সম্পর্কই নাই। আর পিত্তরস জমা করা, সেটা যকৃতের মধ্যেও পিত্তরস জমা থাকে, পিত্তথলির মধ্যেও পিত্তরস জমা থাকে, কিন্তু পিত্তরসটা তৈরি অবশ্যই যকৃৎ করে। এই হচ্ছে যকৃতের মধ্যে নানান পদার্থের সঞ্চয়। আরও অনেক কিছু যকৃৎ সঞ্চয় করতে পারে। দেহের মধ্যে অপ্রয়োজনীয় যা কিছু পাওয়া যায়, যা দেহের মধ্যে একটু আনকমন পাওয়া যায়, সব যকৃতের মধ্যে গিয়ে জমা থাকে।